আমরা যেভাবে ভারতীয় সংবিধানকে কমপ্লিট করার চেষ্টা করছি সেটা হচ্ছে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে। প্রত্যেকটা ভিডিওতে আমরা 25টি করে ওয়ান লাইনার পড়ছি আর এইভাবে পুরো ভারতীয় সংবিধানকে শেষ করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কি? স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে ও পরিবহন মন্ত্রী কে? স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে ও পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হবে এরকম কোশ্চেনগুলো আমরা পড়ছি। স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী কে ছিলেন? প্রথম শ্রমমন্ত্রী বাবু জগজীবন রাম, প্রথম শ্রমমন্ত্রী, এটাও ইম্পর্ট্যান্ট। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন স্বাধীনতার পরে? প্রথম বিচারপতি সুপ্রিম কোর্টের হরিলাল জে কানিয়া। স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? মুখ্য নির্বাচন কমিশনার প্রথম ছিলেন সুকুমার সেন। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? লোকসভার প্রথম অধ্যক্ষ বলতে স্পিকারকে বোঝানো হচ্ছে, স্পিকার। লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ ছিলেন জি ভি মাবলঙ্কর, গণেশ বাসুদেব মাবলঙ্কর। লোকসভার প্রথম বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে? ওয়াই বি চৌহান। তাহলে প্রথম বিরোধী দলনেতা ছিলেন ওয়াই বি চৌহান। স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন কে? প্রথম বাজেট পেশ করেন স্বাধীন ভারতে, ভারত স্বাধীন হওয়ার পরে, সেটা হলো সিডি দেশমুখ। স্বাধীন ভারতে প্রথম ভোট হয় কবে? 1951 সালে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হিসেবে ধরা হয় রাষ্ট্রপতিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাষ্ট্রপতি হতে চাও তাহলে 35 বছর কমসে কম বয়স হতে হবে তোমার, তবেই তুমি রাষ্ট্রপতি পদের জন্য আবেদন করতে পারো। রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য? রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, যেভাবে লোকসভার সদস্যরা নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন কারা? এক, রাজ্য আইনসভার কক্ষ, এবং সেটা উভয় কক্ষ, অর্থাৎ কোনো রাজ্যে কেবলমাত্র বিধানসভা যদি থাকে তাহলে বিধানসভা থেকে, কিন্তু বিধানসভার সঙ্গে অনেক রাজ্যে বিধান পরিষদও থাকে, তাহলে বিধান পরিষদের লোকেরাও কিন্তু যোগদান করতে পারবে রাষ্ট্রপতি নির্বাচনে। ওকে, তো এবারে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ। কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ বলতে কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের সদস্য, তার মানে লোকসভা, সেখান থেকে যতজন সদস্য তারা, প্লাস রাজ্যসভা। তো লোকসভা এবং রাজ্যসভা থেকে সমস্ত সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচনে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? রাষ্ট্রপতি নির্বাচনে যে সদস্যরা অংশ নিতে পারেন না তারা কারা? এক, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্যরা। রাষ্ট্রপতি কাদের কাদের মনোনীত করেন? না, রাজ্যসভা থেকে 12 জন আর লোকসভা থেকে 2 জন নিয়োগ করতেন। ঠিক আছে, তাহলে মোট 12 2 কত, 14 জন অংশ নিতে পারতেন না। কিন্তু বর্তমানে এই লোকসভায় মনোনীত যে 2 জন সদস্য যারা অ্যাংলো ইন্ডিয়ান হতো তাদেরকে নিয়োগ করতেন রাষ্ট্রপতি, সেই সদস্য পদই তো বাতিল হয়ে গেছে, সুতরাং এই দুটো পদ তো বাতিল। বাদবাকি রাজ্যসভা থেকে মনোনীত 12 জন সদস্য কার দ্বারা মনোনীত? রাষ্ট্রপতি দ্বারা। তো তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন না, তাহলে এখন আর 14 নয়, এখন 12 জন। তাহলে এই 12 জন অংশ নিতে পারেন না রাষ্ট্রপতির নির্বাচনে। ওকে, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কীরকম হয় এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, কীরকম পদ্ধতি, তো এটা ইম্পর্টেন্ট। একক হস্তান্তরযোগ্য ভোটের দ্বারা, একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন হয়। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখন কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনুপস্থিত কোনোভাবে নেই, তখন তার অনুপস্থিতিতে কে করবেন? না, সুপ্রিম কোর্টের মধ্যে থেকে প্রবীণতম বিচারপতি, যার বয়স সবচেয়ে বেশি, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। ওকে, তাহলে দুটো কোশ্চেন, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি কে? সুপ্রিম কোর্টে। 2, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকলে কে? না, প্রবীণতম বিচারপতি, তার মধ্যে থেকে বয়স্ক বিচারপতি। রাষ্ট্রপতির জামানত বাজেয়াপ্ত হয়। জামানত জিনিসটা কি? না, রাষ্ট্রপতি পদে তুমি প্রার্থী হিসেবে দাঁড়াতে গেলে তোমাকে একটা টাকা দিতে হয়, সেটা হচ্ছে 15,000 টাকা। ওকে, এবং এই 15,000 টাকা তুমি ফেরত পেতে পারো, তোমাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হলো না, তুমি ফেল করে গেলে।
তো সেখানে 15,000 টাকা তুমি ফেরত পেতে পারো। কিন্তু জামানত এটাকে জামানত বলে এই 15,000 টাকাটাকে, এই জামানত 15,000 টাকা তুমি ফেরত পাবে না কখন না, যদি মোট বৈধ ভোটের 6 ভাগের 1 ভাগ ভোট না পাও তুমি। অর্থাৎ মোট দেখা যাবে লোকসভা থেকে, বিধানসভা থেকে, আর রাজ্যসভা থেকে, বিধান পরিষদ থেকে মোট যতজন ভোট দিচ্ছেন তার মধ্যে কমসে কম 1/6 ভাগ তোমাকে ভোট পেতে হবে। ঠিক আছে, অর্থাৎ মোট ভোটের 1/6 অংশ তোমাকে ভোট পেয়ে থাকতে হবে, না হলে এই 15,000 টাকা তুমি ফেরত পাবে না, তোমার জামানত টাকা তুমি ফেরত পাবে না। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায় কোথা থেকে? পার্লামেন্টের যে কোনো কক্ষ থেকে। তার মানে পার্লামেন্টের কক্ষ থেকে বলেছে, তার মানে আমি লোকসভা বলতে পারি। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায় হয় লোকসভা অথবা রাজ্যসভা থেকে। কোথা থেকে? রাজ্যসভা থেকে। তো এখান থেকেই কিন্তু অভিযোগ আনা যায়। তাহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনতে পারবে না কারা? না, ওই যে রাজ্যের যে বিধানসভা, বিধান পরিষদ, এদের সদস্যরা কিন্তু কেউ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন না। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যাবে কি কি কারণে? 1, রাষ্ট্রপতি যদি অসৎ আচরণ করেন। 2, যদি তিনি শাসনতন্ত্র লঙ্ঘন করছেন। আর 3 নম্বর হচ্ছে সংবিধান বিরোধী কোনো কাজ করলে। তো এই সব কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যাবে। যে কক্ষ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ করা হবে সেই কক্ষের সমর্থন দরকার কত? তুমি একজন অভিযোগ আনলে, কিন্তু তোমার এই অভিযোগে সাপোর্ট করতে হবে কমসে কম, যে কক্ষ থেকে তুমি অভিযোগ চালাচ্ছ তো সেই কক্ষের কমসে কম 1/4 অংশ সদস্য সাপোর্ট দরকার। তার মানে শতকরা হিসেবে বললে 25%। কমসে কম ওই যে কক্ষ, অর্থাৎ রাজ্যসভা হোক বা লোকসভা হোক, যতজন সদস্য তার কমসে কম 25% সদস্যকে সাপোর্ট করতে হবে তোমার এই অভিযোগের বিরুদ্ধে। তখনই কিন্তু রাষ্ট্রপতির বিরুদ্ধে এই অভিযোগটা আনা সম্ভব হবে। নেক্সট, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদত্যাগের প্রস্তাবের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার কতদিন পর অনুসন্ধান কাজ শুরু হয়? না, নোটিশ দেওয়ার 14 দিন পরে রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিচমেন্ট বা পদত্যাগের প্রস্তাব আনা হয়েছে, ধরো পাস হয়ে গেল কোনোভাবে, বিজ্ঞপ্তি দেওয়ার কতদিন পর অনুসন্ধান কাজ শুরু হবে? রাষ্ট্রপতির বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে ওই অভিযোগ নিয়ে তদন্ত করা হবে কতদিন পরে? না, ওই নোটিশের 14 দিন পরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, রাষ্ট্রপতিকে অপসারিত করতে অনুমোদন লাগে। রাষ্ট্রপতিকে এবারে ইমপিচমেন্ট সত্যিকারে করা হবে, অপসারণ করা হবে, তো অনুমোদন লাগবে সেই কক্ষের 3/2 ভাগ। সেই কক্ষের 3/2 ভাগ সদস্যকে অনুমোদন দিতে হবে, সাপোর্ট করতে হবে, তবেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে। আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়েছে কি? না, হয়নি। কতবার হয়েছে? না, 0 বার। এটাও পরীক্ষা আসতে পারে। রাষ্ট্রপতি ইমপিচমেন্টের সময় অংশগ্রহণ করতে পারেন না। মানে রাষ্ট্রপতিকে অপসারণ করার সময় কারা অংশগ্রহণ করতে পারেন না? না, বিধানসভার সদস্যরা। ওকে, তাহলে রাজ্যের বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু রাষ্ট্রপতি যে 12 জনকে রাজ্যসভা থেকে মনোনীত করেছিলেন তারা কিন্তু ইমপিচমেন্টে ভোট দিতে পারেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র পাঠাবেন, কিন্তু এই পদত্যাগপত্র তিনি কার কাছে জমা দেবেন? উপরাষ্ট্রপতি। এখন কোশ্চেন, উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে কার কাছে জমা দেবেন? না, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা দেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা দেখে নিলাম মোট 25টি কোশ্চেন ফ্রম ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ উইল বি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।